অর্থনীতিতে বড় রকমের একটা ধস আসবে। ভারতের সাথে ৪,৫০০ কিলোমিটারের বর্ডার। কয়েকটা শঙ্কার জায়গা আছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র চীনের ওই ঝামেলার মধ্যে পড়ে না। বিএনপি গভর্নমেন্টের জন্য বিশাল বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশের পাসপোর্টের জন্য নানান জায়গায় বরং দরজা বন্ধ হচ্ছে দিনকে দিন। মুশকিলটা হয়ে যাচ্ছিল ভারতের ক্ষেত্রে। কোনো একটা মুখিতা ছাড়া কি পররাষ্ট্রনীতি গঠন করা সম্ভব না? এন্টায়ার হায়ার এডুকেশন সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। একজন রোহিঙ্গাও কি আসলে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো সম্ভব? পার্লামেন্টে এটা নিয়ে বিস্তর আলোচনা করা উচিত। এই বাস্তবতাকে, এই ভৌগোলিক বাস্তবতা অস্বীকার করার তো উপায় নাই। যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রভাব পড়ছে বাংলাদেশেও। তার বাইরে বাংলাদেশের আগামী দিনের পররাষ্ট্রনীতি কোন দিকে যাবে, এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য পডকাস্ট কথা চলকে আমার আজকের অতিথি প্রফেসর শাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। প্রফেসর খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ নাহিদ। যেটা বলছিলাম শুরুতেই, মধ্যপ্রাচ্যের যে অবস্থা, বাংলাদেশের যে ১ কোটি প্রবাসী তার মধ্যে ৭০ থেকে ৮০% মধ্যপ্রাচ্যে থাকে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে বাস্তবতা, বাংলাদেশের অবস্থান নিয়ে আপনার মন্তব্য শুনতে চাইব। কারণ ইরানের দূতাবাস গতকাল, আজকে আমরা যখন কথা বলছি মার্চের ৫ তারিখ, তার আগের দিন একটা প্রেস কনফারেন্সে বলেছে যে ইরান ইস্যুতে বাংলাদেশের আগের অবস্থানের চেয়ে এইবারের যে দুটি পরপর বিবৃতি সেটি খানিকটা বিরোধপূর্ণ। নিশ্চিত। কারণ আমার কাছে যেটা মনে হয় যে যে দুটো স্টেটমেন্ট বাংলাদেশের কাছ থেকে এসছে, সেটা স্বাভাবিকভাবেই এক ধরনের কনফিউশন তৈরি করেছে। এই কনফিউশনটা শুধুমাত্র যে বাংলাদেশের ডোমেস্টিক অডিয়েন্সের কাছে না, বাইরেও এক ধরনের কন্ট্রাডিক্টরি মেসেজ পাঠিয়েছে। যে প্রথমে, তবে এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তার ন্যাশনাল ইন্টারেস্টটাকেই আগে তুলে ধরেছে। অর্থাৎ আমাদের যে মানুষজন ওখানে কাজ করছেন, তাদের স্বার্থটাই আগে তুলে ধরেছে এবং সেই সাথে কয়েকটা দেশের নামও মেনশন করেছেন। এগুলির ক্ষেত্রে ইরানের উপরে যে আঘাতটা হয়েছে সেটার মেনশনিংটা প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং যারা এই আঘাতগুলি করেছেন তাদের সম্পর্কেও খুব বেশি অবস্থান স্পষ্ট করা হয় নাই। অর্থাৎ এখানে আমরা যে হিস্টোরিক্যালি যে আমাদের একটা প্রিন্সিপাল বেসড ফরেন পলিসির অ্যাপ্রোচ ছিল গ্লোবাল কনটেক্সটে, সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা কিছুটা সরে এসেছি। আবার দ্বিতীয় স্টেটমেন্টেও খুব বেশি রকমের আবার ইমাম খোমেনিকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথার্থ। এতে আমি ব্যত্যয়ের কিছু মনে করি না। তবে হয়তো দুটো একসাথে গেলে পরে বা আরেকটু বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে 25-এর ধারা অনুযায়ী যদি এটাকে লেখা যেত তাহলে আরও অনেক বেশি ক্ল্যারিফাইড থাকতো। সুতরাং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পররাষ্ট্রনীতিতে এক ধরনের স্বচ্ছতার জায়গাটা আরেকবার ফিরিয়ে আনার জন্য কাজ করাটা খুব জরুরি হবে সামনে। আপনি যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশের যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের বর্তমান অবস্থানটা এবং ভবিষ্যৎটা, আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে হয়তো বড় রকমের কোনো আঘাত আসার সম্ভাবনা নাই। অর্থাৎ রেমিটেন্স ফ্লো বা তাদেরকে লেবার স্ট্রাকচারকে ডিসমেন্টল করে আবার দেশে ফেরানোর ব্যাপারে। তবে কয়েকটা শঙ্কার জায়গা আছে। একটা বড় শঙ্কার জায়গা হলো, যদি আপনি ইউএই দেখেন, জেবেল আলী যে এক্সপোর্ট প্রসেসিং জোনটা আছে বা পোর্ট আছে, সেখানে কিন্তু 36% মানে আপনার ইউএইর জিডিপি ওখান থেকেই আসে। সুতরাং এই ধরনের যে স্ট্র্যাটেজিক এলাকাগুলি আছে সেই জায়গাতে কিন্তু ভালনারেবিলিটি তৈরি হয়েছে। হরমুজের ক্ষেত্রেও আমরা দেখছি যে, এবং হরমুজকে যদি প্রোটেকশন দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সেনা নৌবাহিনী নিয়োজিত করে, সেই জায়গাতেও একটা বড় রকমের কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হবে। এবং আপনি দেখেন এলএনজি প্ল্যান্টগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এগুলি কিন্তু মিডল ইস্টের অর্থনীতিতে বড় রকমের একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। এবং এই যুদ্ধ যদি বা এই অবস্থা যদি হয়, এটা যদি আরও ১ মাস পর্যন্ত কন্টিনিউ করে, নিশ্চিতভাবে অর্থনীতিতে বড় রকমের একটা ধস আসবে। সেটা শুধুমাত্র যে মধ্যপ্রাচ্য না, সেটা নিশ্চিতভাবে ইরান বলেন এবং চীন, ভারত, যারা ইরান এবং মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করেন এবং বাংলাদেশের মতো রাষ্ট্র, প্রত্যেকেরই একটা বড় রকমের ধাক্কার জন্য প্রস্তুতি নিতে হবে।
যদি এই যুদ্ধ ১ মাস পর্যন্ত কন্টিনিউ করে। আর ১ মাস পর্যন্ত যদি কন্টিনিউ না করে, যদি আরো ১ সপ্তাহ যদি কন্টিনিউ করে, সেই ক্ষেত্রে হয়তো রিকভারির একটা সময় লাগবে, কিন্তু রিকভারি করা যাবে। সুতরাং এই যে অর্থনৈতিক গতি প্রকৃতি যদি পরিবর্তিত হয়ে যায়, সেই সাথে আরেকটা বড় সমস্যা তৈরি হয়েছে। সেটা হলো, যেটা আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে প্রায়ই দেখতে পাচ্ছি যে লিখছে, যে মিডল ইস্ট একসময় কিন্তু আপনার ট্রেড, ইনভেস্টমেন্ট এবং এই যে বিদেশিরা গিয়ে ওখানে বাড়িঘর করছে, সবকিছু মানে করছে। নিরাপদ জায়গা, নিরাপদ নিরাপদ আবাস। জায়গা, মানে পার্টিকুলারলি আমাদের তো অনেকেই ওখানে বাড়িঘর করেছে, রাইট? কিভাবে করেছে সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু নিশ্চিতভাবে করেছেন। তো এইসব জায়গাতে যে একটা স্যাংচুয়ারির ব্যাপার ছিল বা সেফ হেভেনের ব্যাপার ছিল, সেটাও কিন্তু এখন ধাক্কা হুম। লেগেছে। সুতরাং এই ধরনের ধাক্কা লাগলে খুব স্বাভাবিকভাবে ইনভেস্টর কনফিডেন্স বা ইনভেস্টমেন্ট কনফিডেন্সের উপরেও কিন্তু এক রকমের প্রেশার আসে। সুতরাং এইগুলি সবকিছু মিলিয়ে দেখলে একটা পর্যায়ে যদি লেবারের চাহিদা যেটা, যে অর্থাৎ ডিমান্ড ফর হুম। লেবার, সেই জায়গাতে হয়তো আমরা এক ধরনের রিসেশন দেখতে পারি। সেই জায়গাতে গিয়ে আমাদের মনে হয় যে কিছুটা আহ, লেবার ইনফ্লোর ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে, এবং সেই ক্ষেত্রে আমাদের একটু প্রেশার ক্রিয়েট হবে। এটা হলো একদিক। আর সেকেন্ড দিকটা হলো যে ইরানের সাথে যদি এই যুদ্ধ কন্টিনিউটি থাকে, সেটা ডোমেস্টিক ইকোনমিতেও একটা বড় রকমের ধাক্কা ফেলার সম্ভাবনা আছে। আজকেও তো পত্রিকাতে আমরা দেখছিলাম যে আপনার তেলের লাইন এবং হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে যে তেলের দাম যেই হারে বাড়ছে, সেই হারে যদি আমাদের দেশেও বাড়ে, আহ, সেই হারে কিন্তু আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ার কথা না। হুম। ট্রান্সপোর্টেশন কস্ট যে লাভ দিয়ে ৫ টাকা থেকে ১০ টাকা হয়ে যাবে, এরকম হওয়ার কোনো সম্ভাবনা থাকার কথা না। মুশকিলটা হচ্ছে যে এই তেলের দাম বাড়বে, এতেই পাম্পগুলি বন্ধ করে দিচ্ছে বা মোটামুটি সাপ্লাই চেইনকে কনস্ট্রেন্ট করে দিচ্ছে। এইটা কিন্তু আমার ইন্টারনাল গভর্নেন্সের দুর্বলতা। কারণ আপনি যখন বন্ধ করে দিয়ে বলেন যে আমি আর দিব না, কারণ আপনার দাম বাড়া না বাড়া পর্যন্ত তো আপনাকে সাপ্লাই দিতে হবে। ফলে ওই যে তেলটা যেটা মজুত করে রাখে, সেই মজুদের অ্যাডিশনাল টাকাটাও তো মুনাফার মধ্যে যায়। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে যতটুকু ধাক্কা আমাদের ফিল হবে, তার বেশিরভাগই হলো গভর্নেন্স ক্রাইসিসের কারণে। এটা মানে ডাইরেক্ট ইমপ্লিকেশন যে অ্যাস্ট্রোনমিক্যালি দাম বেড়ে যাওয়ার কথা, সেটা হওয়ার কথা না। এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের ইকোনমিতে যখন ধাক্কা লাগবে, কিংবা তারা যদি একটা ধকলে পড়ে, সেই ক্ষেত্রে তাদের নিশ্চয়ই কনস্ট্রাকশন ওয়ার্ক সেগুলো একটু বন্ধ হয়ে যাবে। মানে তাদের যে মূল লেবারের প্রয়োজন, হুম। সেই প্রয়োজনটা খানিকটা সংকটে পড়বে। এই যদি বাস্তবতা হয়, তখন বাংলাদেশের যে প্রবাসীরা আছে তাদের মধ্যে যেমন এক ধরনের সংকট তৈরি হবে। আবার যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ধরেন প্রতি বছর তো ১০ লাখের বেশি মানুষ যায়, তাদেরকেও তো যাওয়ার সুযোগটা নষ্ট হবে। এদেরকে ছড়িয়ে দেওয়ার বিশ্বের বিভিন্ন জায়গায় সেই পররাষ্ট্রনীতি কিংবা সেই যোগাযোগ প্রস্তুতি কি আমাদের আছে? কারণ আমরা তো দেখছি বাংলাদেশের পাসপোর্টের জন্য নানান জায়গায় বরং দরজা বন্ধ হচ্ছে Correct. দিনকে দিন। এইখানে আসলে এতটা পররাষ্ট্র নীতির বা নির্ভরশীল হওয়ার কিছু নাই। এই জায়গাতে আসলে অনেক বেশি হলো আপনার ডোমেস্টিক ক্যাপাসিটি। আপনি যদি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন সিস্টেমটা ভালো থাকতো, আপনার যদি প্রবাসী কল্যাণ বা এই ধরনের যে মিনিস্ট্রিগুলি আছেন, তারা যদি ডাইভার্সিফিকেশনের উপরে কাজ করতেন, কিংবা আমাদের যদি ওভারঅল ইন্ডাস্ট্রিতেও একটা ডাইভার্সিফিকেশন থাকতো, বা বাইরের ইন্ডাস্ট্রিগুলিতে যে ডাইভার্সিফিকেশন আছে সেইগুলিতে লোকজন যোগান দেওয়ার মতো যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলি তৈরি হতো, ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতো, তাহলে নিশ্চিতভাবে আপনি হয়তো কনসেন্ট্রেটেড মিডল ইস্টের বাইরেও লোক পাঠাতে পারতেন। আফ্রিকাতে লোকের প্রয়োজন, জাপানে লোকের প্রয়োজন, এবং এইজিং পপুলেশন। আমরা অনেক কিছু হিসাব করি না। গ্লোবালি কিন্তু এখন পপুলেশন ইজ চেঞ্জিং। মানে এখন কিন্তু এইজিং পপুলেশন বেড়ে যাচ্ছে। এইজিং পপুলেশন বেড়ে যাওয়া মানে হলো আপনার সার্ভিস সেক্টর অনেক বেশি এখন মানুষের প্রয়োজন হবে। সুতরাং সেই সব জায়গায় আসলে আমাদের প্রস্তুতির অত্যন্ত ঘাটতি আছে। এখানে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় একা কিছু করতে এটা পারবে না। ইন্টারনাল পলিসি। ফলে আপনার আমাদের এইখানে যে ডাইভার্সিফিকেশন করব, আমরা বরাবরই একটু কমফোর্টেবল থাকি। সবসময় মনে করি যে, ফর এন এক্সাম্পল আপনি রেডিমেড গার্মেন্টসই ধরেন। সো রেডিমেড গার্মেন্টসের উপরে আমরা অনেক বড় রকমের নির্ভরশীল, রেমিটেন্সের উপরে নির্ভরশীল, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বুম করানো
সেই সব জায়গায় আসলে আমরা খুব বেশি কাজও তো করিনি। আফ্রিকা আপনার একটা পোটেনশিয়াল মার্কেট হতে পারে। কিছুটা কাজ পাকিস্তানের সাথে হচ্ছে। কারণ পাকিস্তানেও কিন্তু বাংলাদেশের একটা রপ্তানির জায়গা তৈরি হচ্ছে, আমদানি রপ্তানির জায়গা তৈরি হচ্ছে। সুতরাং এই যে ডাইভার্সিফিকেশন এর জন্য যে আপনার একটা সমন্বিত অ্যাপ্রোচ, সেই জায়গাতে আমরা বরাবরই একটা ঘাটতি দেখে থাকি। দেখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা এরা যারা আছেন তাদেরও কিন্তু সবকিছু একদম স্পেসিফিক ম্যান্ডেট হয় মিডল ইস্ট নাহলে এরকম কিছু একটা ধরে করে। সুতরাং আমার কাছে মনে হয় না আমাদের এই মুহূর্তে সম্পূর্ণ প্রস্তুতি আছে যে এই যারা ফিরে আসবেন তাদেরকে লোকাল ইকোনমিতে অ্যাবজর্ব করা বা যারা যাবেন তাদেরকে নিশ্চয়তা দেওয়া যে হবে। এখানে একটা জিনিস ভুলে গেলে আমাদের হবে না। দেখেন চায়নাতে কিন্তু এখন রাস্তাঘাট রোবট বানাচ্ছে এবং ডাক্তারিও অনেক ক্ষেত্রে রোবট দিয়েও করা হচ্ছে, রাইট? কিন্তু ডাক্তারি প্রফেশন কখনোই যাবে না, এটা থাকবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে অটোমেশনগুলি হচ্ছে, এই অটোমেশনগুলি কিন্তু আপনাকে কম্পিটিটিভ প্রেশারে ফেলে দিবে। ফলে আপনি যখন দেখবেন যে যেখানে আমি হিউম্যান লেবারের উপরে এত খরচ না করে যে রোবোটিক্সের উপরে খরচ করে যদি আমি আমার রাস্তাঘাট বানাই, যেগুলি আপনার লো স্কিল বা সেমি স্কিল কাজগুলি, খুব স্বাভাবিকভাবেই সেইখানে কিন্তু লেবারের জায়গাটাও কমে আসবে। একদম যে মানে হয়ে যাবে, অ্যাবলিশ হয়ে যাবে এটা না। কিন্তু নিশ্চিতভাবে কমে যাবে। ফলে আপনি দেখেন প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভবিষ্যতে কিন্তু অটোমেটেড হয়ে যাবে। অটোমেটেড হয়ে গেলে তার মানে কি? যে আপনার যে এক্সিস্টিং লেবার ফোর্সের উপরে একটা প্রেশার আসে। আবার আপনি দেখেন এখন তো এক ধরনের ফ্যাক্টরি গড়ে উঠেছে যে ফ্যাক্টরিগুলি দিন-রাত ২৪ ঘন্টা কাজ করে। সেখানেও কিন্তু আপনার হিউম্যান ইন্টারভেনশনের জায়গাগুলিও কমে আসছে। সুতরাং এইগুলির জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এটা শুধুমাত্র যুদ্ধের উপরে চিন্তা করে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো জায়গা নেই। আসলে এই হয়তো যুদ্ধ না থাকলেও ৫ বছর পরে এই ট্রানজিশনগুলি আসতো। এই ট্রানজিশনগুলি আসলেও তো আপনাকে ধাক্কাটা নিতে হবে। সুতরাং সেই জায়গাতে পররাষ্ট্র নীতির চেয়ে অনেক বেশি জরুরি হলো আপনার যে বাকি অক্সিলারি বা সাপ্লিমেন্টারি এজেন্সিসগুলি আছে তাদেরকে শক্ত করা। সুতরাং আপনি দেখেন এই গ্লোবাল ইকোনমিতে যেই পরিমাণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চ হচ্ছে, R&D গুলি হচ্ছে, রোবোটিক্সের উপরে হচ্ছে, ইভি ইলেকট্রিক ইলেকট্রিক ভেহিকলস ভেহিকল। গুলি আসছে। আপনি যদি ঢাকার রাস্তায় বেরোন আপনি দেখেন কি সিচুয়েশন। এখনো ঘুরে ফিরে আমরা বসে আছি কবে পুরনো ৪ বছরের পুরনো একটা জাপানি গাড়ি কিনবো। কিন্তু আপনার যে এই যে ট্রানজিশনের জন্য যে ইফেক্টিভ আ মানে প্রসেসগুলি দরকার, ইনস্টিটিউশনস গুলি দরকার। এই যে আমাদের অবসোলিট কতগুলি ইনস্টিটিউশনস আছে যেগুলিকে এখনো টিকিয়ে রাখা আছে, যে বিটিআরসি, বিআরটিএ ইত্যাদি, ইত্যাদি। এগুলি যেগুলি আছে এগুলি দিয়ে আসলে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমরা আমাদের এখন প্রস্তুতিগুলি নেওয়া দরকার যে লেবার মার্কেটগুলি পরিবর্তন হয়ে যাবে এবং এই লেবার মার্কেট পরিবর্তন হয়ে গেলে ইন্টারনাল ইকোনমিতে বা ডোমেস্টিক ইকোনমিতে তাদেরকে কিভাবে ধারণ করব, যারা রিটার্নি তাদেরকে কিভাবে আমরা প্রোডাক্টিভ খাতে ব্যবহার করব এবং আমরা যে বরাবরই খুব খুশি থাকি যে লো স্কিলড আনস্কিলড পাঠিয়ে, বাট এইটারও তো একটা পর্যায়ে হয়তো আপনার ডিমান্ড কমে আসবে, ডিমান্ড চলে যাবে না, ডিমান্ড কমে আসবে। তো সেইখানে আপনার কম্পিট করতে হবে। অন্যান্য দেশে তো এখন কম্পিট করছে। আপনি ধরেন ফিলিপিনোরা করছে, ভিয়েতনামিজরা করছে, ভারতীয়রা করছেন। সো সব জায়গায় তো করা হচ্ছে। সুতরাং আপনাকে ওই কম্পিটিশনেও তো থাকতে হবে। এটা বলে গেলে হবে না যে আপনার আশেপাশের দেশগুলির পপুলেশনের সংখ্যা। ভারতের 1.4 বিলিয়ন পপুলেশন। সুতরাং তারও তো একটা আম লেবার ফোর্স পাঠানোর মতো ক্যাপাসিটি আছে। সেইখানে আপনি দেখেন সাউথ ইন্ডিয়ান নার্সেস বা আপনি এই ধরনের যারা আছে মানে মিড লেভেল কম্পিটেন্সি যাদের হোটেল থেকে শুরু করে সার্ভিস সেক্টরে। তো সেই জায়গাতে আমরা এখনো খুব বড় রকমের কোনো কিছু করতে পারিনি। এইজন্য আমি বরাবরই আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াই। আমি নিজেও বারবার বলি যে আমাদের এই এন্টায়ার হায়ার এডুকেশন সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। নাইলে আমরা এই লেবার মার্কেট কম্পিট করতে পারব না। আবার একটু ইরান প্রসঙ্গে পররাষ্ট্র নীতিতে ফিরি। আ উম ইরান ইস্যুতে যে ২ টা স্টেটমেন্ট দেয়া হলো, ধরেন আগে এক ধরনের অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তারা অনেক বেশি ভারতমুখী, ভারত নির্ভর ছিল। আ অ গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষাই ছিল হচ্ছে বাংলাদেশ স্বনির্ভর হবে। আ এই সরকারেরও একটা ম্যান্ডেট স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। কিন্তু আ
একটা বাণিজ্য চুক্তি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটি অব্যাহত রাখার জন্য পল কাপুর ভিজিট করছিলেন ঢাকা, তাকে আশ্বস্ত করা এবং এই ইরান ইস্যুতে যে স্টেটমেন্ট, এই সব মিলিয়ে আবার বলা হচ্ছে যে এই সরকারও কি তাহলে ইউএসএ লিন্ড হয়ে যাচ্ছে, মানে কোনো একটা মুখিতা ছাড়া কি পররাষ্ট্রনীতি গঠন করা সম্ভব না? আমি একটা শব্দ সবসময় ব্যবহার করি, যে জিনিসটা আমি কিছুদিন আগে ভারতে বলে আসলাম, যে ট্রান্স্যাকশনাল রিলেশনশিপ। সারা পৃথিবী এখন ট্রান্স্যাকশনাল হয়ে গেছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক আপনার ট্রান্স্যাকশনাল, চীনের সাথেও সম্পর্ক ট্রান্স্যাকশনাল, আপনি যে দেশের সাথেই কথা বলেন না কেন। অর্থাৎ তার মানে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যার একটা ক্লাসিক এক্সাম্পল হলো যে রোহিঙ্গা ক্রাইসিস। আমরা কি এই উদাহরণটা দেওয়ার আপনাকে কারণটা হলো যে বর্তমান বিশ্বে সব সম্পর্কই হলো আপনার খুবই বেশি কস্ট বেনিফিট অ্যানালিসিসের উপরে বেসিস করে, এবং পার্টিকুলারলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে যখন ট্যারিফ ওয়ার বা এই ধরনের বিষয়গুলি আসলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও একটা বড় রকমের পরিবর্তন এসছে। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আগের মতো যে রুলস বেস অর্ডার বা আপনি বললেন যে আন্তর্জাতিক আইন ইত্যাদি ইত্যাদি, এইগুলির জায়গাগুলি ক্রমশ ছোট হয়ে আসছে। সুতরাং আমাদেরকে আমাদের নিজেদের ভালোটা নিজেদেরকে বুঝতে হবে, এবং সেই জায়গাতে যদি আমরা যে কোনো দেশের সাথে অতিরিক্ত রকমের কানেক্টেড হয়ে যাই, তাহলে আমাদের জন্য এটা খুব বেশি সুখকর হবে না, কারণ ট্রানজাকশনাল একটি বিষয় আছে। কারণ আপনার একটা বড় ইম্পোর্ট সোর্স চায়না, আপনার এক্সপোর্ট সোর্স হলো এক্সপোর্ট ডেস্টিনেশন হলো ওয়েস্টার্ন মার্কেট, পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, এবং সেই জায়গাতে আপনার ভারসাম্য তা রাখতে হবে। সুতরাং এই ভারসাম্য অবস্থা রাখার জন্য যে আপনার সাপ্লাই চেইনের ডাইভার্সিফিকেশন এইগুলি বা আপনার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জায়গাতে আমাদের অনেক কাজ করতে হবে। এই কাজগুলি আসলে আমরা খুব বেশি করিনি, কারণ পলিটিক্যাল গভর্নমেন্টগুলির আগে, পার্টিকুলারলি ইমিডিয়েট পাস্ট পলিটিক্যাল গভর্নমেন্টের, পার্টিকুলারলি আমি বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে আমি এই মুহূর্তে পলিটিক্যাল গভর্নমেন্ট বলছি না। সো এই যে গভর্নমেন্টের ক্ষেত্রে একটা তারা চেষ্টা করেছিলেন, কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে অভ্যন্তরীণ রাজনীতিতে এত বেশি মানে অথরিটারিয়ান একটা বিষয় চলে এসেছিল যে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আসলে খুব বেশি মিনিংফুল ডেলিভারি হচ্ছিল না। ফলে এখন যে গভর্নমেন্ট এসছেন, বিএনপি গভর্নমেন্টের জন্য বিশাল বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একটা বড় চ্যালেঞ্জই থাকবে যে এই ব্যালেন্সটা রাখা। এখন এই ব্যালেন্সটা হয়তো আমরা একটা পুরোপুরি রাখতে পারবো না, কিন্তু ট্রানজ্যাকশনাল না হলে পরে আপনি আসলে ব্যালেন্সও করতে পারবেন না। এখন ট্রানজ্যাকশনাল করতে গেলে আপনার ডোমেস্টিক ইকোনমিকে যেভাবেই হোক শক্ত করতে হবে, ডোমেস্টিক কনসাম্পশনকে শক্ত করতে হবে, ইনফ্লেশনকে কন্ট্রোল করতে হবে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে স্টেবল করতে হবে, ফরেন এক্সচেঞ্জ মনিটারি পলিসি প্রত্যেকটা জিনিসকে স্টেবল করতে হবে। এবং সেই জায়গাতে গিয়ে আমি মনে করি যে যত না বেশি এক্সটার্নাল, তার চেয়ে বেশি ইন্টারনাল প্রেশার। সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট ইস্যু, সেটা হলো যে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ দেশ, এবং সেই ক্ষেত্রে কিন্তু মানে ইন্টারিম গভর্নমেন্ট এবং পোস্ট ইন্টারিম গভর্নমেন্ট, আমার মনে হয় যে বাংলাদেশের অন্ততপক্ষে ভারত নীতি, পাকিস্তান নীতি, মার্কিন যুক্তরাষ্ট্র নীতি, এই নীতিগুলি খুব বেশি সাধারণ মানুষের স্ক্রুটিনির মধ্যে আছে। সুতরাং এই স্ক্রুটিনির জায়গাটাও দেখতে হবে, অর্থাৎ এই স্ক্রুটিনিটাও আপনাকে মাথায় রাখতে হবে যদি পলিটিক্যাল স্টেবিলিটি এবং পলিটিক্যাল কন্টিনিউটির বিষয়ের ক্ষেত্রে। সুতরাং সেই জায়গাতেও আমার মনে হয় যে যত না বেশি পররাষ্ট্র নীতির দিকে মনোযোগ দেওয়া দরকার, তার চেয়ে বেশি হলো ইন্টারনাল গভর্নেন্স এবং ইন্টারনাল ইন্টারেস্টের দিকে নজর দেওয়া দরকার। বাংলাদেশ ফার্স্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার মনে হয় যে এইটা আমি মনে করি যে ওয়ান অফ দি বাজওয়ার্ডস। কারণ এই জায়গাটা যখন আপনি দেখবেন, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার পররাষ্ট্র নীতিতে আপনার জাতীয় স্বার্থের বিষয়টা আসবে, এবং বিগত সরকারগুলিতেও কিন্তু বারবার আমরা একটা প্রশ্ন তুলেছি যে জাতীয় স্বার্থ আসলে কতটুকু রক্ষিত হয়।
এখন যে বাণিজ্য চুক্তিটা আছে, আমি যেটা সবসময় বলি যে পাবলিক ক্লারিফিকেশনের জন্য আপনি যদি সিন্স ইউর পিপলস গভর্নমেন্ট এবং যদি পিপলস গভর্নমেন্টের ক্ষেত্রে বড় রকমের কনফিউশন থাকে, সেই ক্ষেত্রে এগুলি পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। পার্লামেন্টে আলোচনা করতেই পারে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট প্রত্যেকটা রাষ্ট্রই প্রত্যেকটা রাষ্ট্রের সাথে করে এবং সেই জায়গাতে আসলে অনেক ইস্যুস থাকে যেগুলি ন্যাশনাল সিকিউরিটি, এবং এইটা আপনার আইনগতভাবেই আপনি অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রকাশ করতে বাধ্য নন। তবে নিশ্চিতভাবেই যেহেতু পিপলস গভর্নমেন্ট, আমার কাছে মনে হয় যে এই ধরনের বিষয়গুলি নিয়ে যদি মানুষের মধ্যে কনফিউশন না থাকে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের একসাথেই কাজ করা উচিত। তবে এই জায়গাতে আমি মনে করি যে ওয়াশিংটন বাংলাদেশকে যথেষ্টই পজিটিভলি দেখে, বেইজিংও পজিটিভলি দেখে। এখন কোয়েশ্চেনটা থাকে যে আপনার ডেলিভারির ক্ষেত্রে, যেমন ধরেন আপনাকে তিস্তা নিয়ে আমরা অনেক দিন ধরে দুটা সরকারই চলে গেল, এবং এবং সেই জায়গাতে যতটা না এখানে চীন ভারত কনসার্ন, আপনি যদি বাংলাদেশের নিজের কনসার্ন দেখেন সেটাই তো রিফ্লেক্ট হচ্ছে না। তো এখন বাংলাদেশ ফার্স্ট হলে তো আপনি তিস্তাটা তাড়াতাড়ি সুরাহা করবেন। এটার ইট ডাজন্ট ম্যাটার এটা কে করছে না করছে, চায়না করছে না মার্কিন যুক্তরাষ্ট্র করছে না ব্রাসেলস করছে, আপনার ইন্টারনাল ইকোনমির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে আপনি নিজের ইন্টারনাল ইকোনমিতে যে জিনিসটা ইমিডিয়েট এফেক্ট করবে সেইটা বাদ দিয়ে আপনি ক্যালকুলেশন করছেন বাকিরা কি করবে না করবে। অন্যান্য দেশ কি বসে থাকবে আপনার জন্য? কেউ তো বসে নাই। মানে ইনফ্যাক্ট কেউ বসেও থাকে না। সুতরাং এটা তো আপনি দেখেছেন। রোহিঙ্গা ইস্যুতে দেখেন। রোহিঙ্গা ইস্যুতে আপনি যদি এটাকে সুরাহা করতে হয়, আমি যদি এখন সারাক্ষণ চিন্তা করতে থাকি। আমি একটু রোহিঙ্গা ইস্যুতে একটু পরে আসবো আলাদা করে। ভারত প্রসঙ্গ যেহেতু আসলো, একটু ভারত প্রসঙ্গটা শেষ করি। ভারতের সাথে ইন্টারিম গভর্নমেন্টের সময় এক ধরনের চূড়ান্ত রকম অস্বস্তি ছিল, টানাপোড়েন ছিল, ভিসা বন্ধ হয়ে আছে। এই নির্বাচিত ভারত বারবারই বলেছিল নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক ইজ করবেন। উম এখন কি মনে হয় ভারতের সাথে সম্পর্কটা এই সরকার একটু স্বস্তিকর দিকে নিয়ে যেতে চাইবে? কারণ ভারতের সাথে ৪,৫০০ কিলোমিটারের বর্ডার। এই বাস্তবতাকে, এই ভৌগোলিক বাস্তবতা অস্বীকার করার তো উপায় নাই। না, নিশ্চিতভাবে অস্বীকার করার কোনো উপায়ই নাই, এবং আমি মনে করি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, সেটা অন্ততপক্ষে জুলাই মুভমেন্টের সময় একটা জায়গায় সাধারণ মানুষের মধ্যে একটা ঐক্য এসেছিল যে বাংলাদেশের সম্পর্কগুলি তার প্রতিবেশী দেশগুলির সাথে সমতার ভিত্তিতে হওয়া উচিত। ন্যায্যতার ভিত্তিতে। ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। এটা কারণটা কি? দেখেন, যখন গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেল ৫ই অগাস্ট ২০২৪-এ, চীন কিন্তু সব পলিটিক্যাল পার্টির সাথেই তার সম্পর্ক ভালো। হুম। মার্কিন যুক্তরাষ্ট্রের সব পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক ভালো। ব্রিটেনের সব পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক ভালো। মুশকিলটা হয়ে যাচ্ছিল ভারতের ক্ষেত্রে। তার মানে এখন যেটা এসছে যে ভারতকেও, আমার মনে হয় ভারতের মধ্যেও একটা প্র্যাগম্যাটিক পরিবর্তন এসছে। পরিবর্তনটা হলো যে বাংলাদেশের সাধারণ জনগণ যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির সাথে কিছুটা হলেও সংযুক্ত হয়েছে, এবং তাদেরকে দূরে রাখাটা যে আসলে কোনো বুদ্ধিমানের মতো কাজ না। এটার মেইন কারণটা হলো যে ভারত, আপনি যেটা বললেন যে চতুর্দিকে ৪,০০০ কিলোমিটারের উপরে বর্ডার, বাংলাদেশের মানুষ বর্ডারের দিকে তাকালে ভারতই দেখছে, এবং ভারতের মানুষজন তাদের ম্যাপ যখন আঁকে বাংলাদেশের বাংলাদেশের ম্যাপটা ম্যাপটা আঁকতে হয়। আঁকতে হয় তাকে। সুতরাং এইসব দিক থেকে চিন্তা করলে স্বাভাবিকভাবেই একজনের আরেকজনের প্রতি এক্সপেকটেশনটা অনেক, এবং বাংলাদেশের মানুষজন ভারতে যেতে যথেষ্টই স্বচ্ছন্দ বোধ করেন। আমরা যত কিছুই বলি না কেন, আপনি টিকটকে যান, ফেসবুকে যান, এইদিকে ভারত বিরোধিতা, ওদিকে কিন্তু সব হিন্দি গান থেকে শুরু করে সবই চলছে। সুতরাং তার মানে হলো যে মানুষের যে অ্যাসপিরেশনটা যে বাংলাদেশের সাথে তুমি সমতার সম্পর্ক রাখো, মানে, এবং আমরাও তোমাদের সাথে সমতার সম্পর্ক রাখি। সো দেয়ারফর ট্রেড ইনভেস্টমেন্ট যেটা চলুক, এবং বাংলাদেশ ভারতের মধ্যে যদি দেখেন নন ট্যারিফ ব্যারিয়ার্স প্রচুর, রাইট? তাহলে এটাও তো কাম্য না, এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রে। এখন বাংলাদেশ নন ট্যারিফ ব্যারিয়ার যদি তুলে ফেলে এবং ভারত যদি কন্টিনিউ করে, তাহলে তো এটা সমতার ট্রেড হবে না। এবং আপনি ট্রানজিট রুট সবকিছুই তো বাংলাদেশ করেছে, এবং সেই ক্ষেত্রেও কি আসলে কতটুকু সমতার রক্ষা হচ্ছে? বাংলাদেশেরও তো একটা অ্যাসপিরেশন আছে নেপালে যাওয়ার, ভুটানে যাওয়ার, নেপাল দিয়ে চীনে কানেক্টেড হওয়া, ভারত দিয়ে পাকিস্তান হয়ে আফগানিস্তান কানেক্টেড হওয়া, তাই না? তো আমরা সেই জন্য বললাম যে ভারতের রাজনীতির একটা সীমাবদ্ধতা আছে, পাকিস্তান কেন্দ্রিক, চীন কেন্দ্রিক। সুতরাং সেইটা যেমন আমাদের অনুভব করাটা প্রয়োজন, সেইভাবে ভারতেরও অনুভব করা উচিত যে বাংলাদেশ আসলে এত ছোট ইকোনমি না
যে শুধু এইটুকের মধ্যেই ঘোরাঘুরি করবে। সুতরাং তারও একটা বড় রকমের অ্যাসপিরেশন আছে। যেমন সেই কারণে আমি মনে করি যে ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্ক উন্নয়ন হবে নিশ্চিত। এবং আমার ধারণা আ ভবিষ্যতে যেই সরকারই আসুন না কেন তাদেরও সম্পর্কটা ভালো হবে, প্রোভাইডেড সম্পর্কটা রেসিপ্রোসিটির উপরে বেসিস করে। নাইলে আমরা বরাবরই এই মানে পাবলিক সেন্টিমেন্টের মধ্যে বিভিন্ন রকম দেখতে পারবো। এবং যেটা আমি বারবার ভারত বাংলাদেশের ক্ষেত্রে বলি, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, হুম। অনেক মিস ইনফরমেশন দুই দেশ সম্পর্কেই। এবং ভারতীয় মিডিয়াতে যদি বাংলাদেশ সম্পর্কে আপনি দেখেন, মানে মানে খুবই হতাশাজনক একটা পিকচার দেয়। অথচ আপনি দেখেন বাংলাদেশে এত বড় পরিবর্তন হয়ে গেল, একটা ভালো ইলেকশন হলো, সেই ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসলেন, এতগুলি ট্রানজিশন হয়ে গেল, ট্রানজিশনের মধ্যে কোনো মানুষও মারা-টারা গেলেন না, রাইট? এবং ইলেকশন পরবর্তীতে জামাতে ইসলামী, বিএনপি একসাথে বসে আলোচনা টেবিলে আলোচনা করেছেন, একসাথে ইফতার খাচ্ছেন, সবকিছু বিউটিফুল একটা অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারটাকে টিকিয়ে রাখতে হবে এবং এই অ্যাটমসফিয়ারটাতে যখনই আপনি দেখবেন ক্র্যাক, তখনই দেখবেন এক্সটার্নাল পাওয়ার বা এক্সটার্নাল অ্যাক্টরসরা এসে আপনাকে দুর্বল করার চেষ্টা করবে। এই যে রেসিপ্রোসিটির কথা বলছেন, সেটা তো শুধু ভারতের সাথে কি, মানে সেটা যুক্তরাষ্ট্রের সাথেও না, নিশ্চিত, প্রয়োজন না কেন? নিশ্চিত, নিশ্চিত। এটা শুধুমাত্র এখানে যে জিনিসটা বুঝতে হবে যে ভারতের বিষয়টা আলাদা। এই কারণে আলাদা যে ভারতের সাথে আপনার একটা ইমিডিয়েট নেইবারহুড হুম। রিলেশন আছে এবং আপনি যেখানে বসে আছেন তার চতুর্দিকেই আপনি ভারতকে দেখছেন এবং ভারতের সাথে আপনার জিওগ্রাফিক্যাল কন্টিনিউইটিটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার হুম। জিওগ্রাফিক্যাল কন্টিনিউইটিটা এরকম না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভারতের চেয়ে অনেক বড় হুম। অর্থনীতি। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি। চীনের অর্থনীতি ভারতের চেয়ে অনেক বড় অর্থনীতি। মানে এটা আমাদেরকে তো হুম। আ মনে রাখতে হবে। সুতরাং এই যে বড়, বড় অর্থনীতি, বড়, বড় মিলিটারি পাওয়ার, বড়, বড়, কারণ এই ২ টা দেশ গ্লোবাল আ নরমস, গ্লোবাল ইনস্টিটিউশনস, গ্লোবাল সিকিউরিটি, গ্লোবাল স্টেবিলিটিকে ইনফ্লুয়েন্স করতে হুম। পারে। এতটা পাওয়ারফুল এখনো পর্যন্ত অন্যান্য রাষ্ট্র নাই। কিছুটা রাশিয়ার আছে। তো সুতরাং এই দেশগুলির সাথে আপনি যখন বাণিজ্য বা এগুলির মধ্যে যাবেন, খুব স্বাভাবিকভাবে নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনাকে অনেক রকমের ছাড়ের কথা বলব না, অনেক রকমের আ ডিসিশনস নিতে হয়, যেগুলি হয়তো অনেক ক্ষেত্রে আপনার পজিটিভ নাও হতে পারে, আপনার ডোমেস্টিক পলিটিক্সের ক্ষেত্রে। কিন্তু নিশ্চিতভাবে এই রাষ্ট্রগুলির সেই সক্ষমতাটা আছে বলেই আপনার অর্থনীতিতে অর্থগুলি চলতে থাকে। অন্যদিকে ভারতের সাথে আপনার ইমিডিয়েট যদি ভারতের সাথে রিজিওনাল দেশগুলির সম্পর্ক ভালো হতো, তাহলে হয়তো আমরা আমাদের জন্য এক্সটার্নাল সোর্সিংটা এত বেশি জরুরি হতো না। কারণ 1.4 বিলিয়ন পপুলেশন তো হুম। ভারতেই আছে, 1.3 বিলিয়ন পপুলেশন চীনে আছে, পাকিস্তান ইজ এ বিগ মার্কেট। এই যে কারণে ভারতের সাথে যেহেতু সম্পর্কগুলি তার নেইবারহুডের খুব বেশি স্থিতিশীল না, আ সেইজন্যই মুশকিলটা হয়ে যায়। যদি এদের সম্পর্কগুলি ভালো হতো তাহলে বাংলাদেশ মোটামুটি সাউথ এশিয়ান লেভেলেই যে পরিমাণ ব্যবসা-বাণিজ্য করতে পারত, তার একটা বড় সাবস্ট্যানশিয়াল কন্ট্রিবিউশন থাকতো বাংলাদেশের জিডিপিতে, সেটা হচ্ছে না। এবং সার্কের ভিতরেও দেখেন না হুম। কেন, সাউথ এশিয়ার ভিতরেও টোটাল ইন্ট্রা রিজিওনাল ট্রেড তো ৫% এর নিচে আমার ধারণা। সার্ক তো কার্যত অচল। মানে আমি জিওগ্রাফিটা বলছি। এই জিওগ্রাফিতে বলতে ইন্টার রিজিওনাল ট্রেডও তো ৫% এ আমার ধারণা এখন তো আরো কমে যাওয়ার কথা পাকিস্তানের সাথে সম্পর্ক আরো খারাপ হওয়ার কারণে। সুতরাং এইসব বাস্তবতা মিডিয়ায় আমাদেরকে আসলে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ বা সাউথ ইস্ট এশিয়ার দিকে বেশি নজর দিতে হয় হুম। এবং সেইসব জায়গায় কমপ্লায়েন্স এর ইস্যু আছে, সেসব জায়গাতে আপনার জিওগ্রাফির একটা ইস্যু আছে, জিও পলিটিক্স এর ইস্যু আছে। যেটা আমরা খুব ভালোভাবেই সুরাহা করতে পারতাম যদি সাউথ এশিয়ার মধ্যে এক ধরনের হুম। স্থিতিশীলতা থাকতো। এখন আনফরচুনেটলি যেটাকে আমরা বলি উই আর দ্য প্রিজনার অফ আওয়ার জিওগ্রাফি। প্রিজনার অফ জিওগ্রাফি মানে আমার চতুর্দিকে ভারত, আবার আরেকদিকে আছে মিয়ানমার, যেটা আবার পেরেনিয়াল গত মানে ডিকেডস আফটার ডিকেডস মানে ইন্টারনাল কনফ্লিক্ট এর মধ্যে রয়ে গেছে। সুতরাং সেটাও তো আসলে জিওগ্রাফি থেকে সেটাকেও খুব বেশি যে ভালো রকমের আমরা ব্যবহার করতে পারি অর্থনীতির জন্য, পলিটিক্সের জন্য, ইন্টারন্যাশনাল রিলেশনস, সেটাও হচ্ছে না। ২ টা বড় অর্থনীতির কথা বললেন, ইউএসএ এবং চীন, এবং তাদের মধ্যে যে দ্বৈরথ, যে বৈপরীত্য, যে দ্বন্দ্ব,
বাংলাদেশ কি এইখানে মাঝে মাঝে একটু চ্যালেঞ্জে পড়ে না? যদিও মার্চের 4 তারিখ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ডক্টর খলিলুর রহমান যে না, বাংলাদেশ যুক্তরাষ্ট্র চীনের ওই ঝামেলার মধ্যে পড়ে না। আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাছে মনে হয় উনি ঠিকই বলেছেন বিষয়টা। আমার কাছে যেটা মনে হয় যে বেইজিং এর ব্যাপারে ওয়াশিংটন যথেষ্টই প্র্যাগম্যাটিক হওয়ার কথা। কারণ আজকে যদি বেইজিং এর সাথে সম্পর্ক খারাপ হয় তো তার ওখানে আমি গার্মেন্টসটা পাঠাবো কি করে? এবং আমাকে যদি অল্টারনেটিভ সোর্সিং মানে দেখেন মার্কেট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যাটার করে, রাইট? না এখন মার্কেট তার মানে প্রাইসিং ম্যাটার করে। আপনি আমাকে যদি হায়ার প্রাইসে পাঠাতে পারেন, আপনার যদি কনজিউমার চেঞ্জ না হয় পাঠাবেন, অসুবিধা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বায়ার তো আর বসে থাকবে না যে তুমি কোত্থেকে পাঠালা না পাঠালা, তাই না? এই প্রথমবারের মতো ভিয়েতনাম হ্যাজ সারপাসড চায়না ইন রেডিমেড গার্মেন্টস ইন আপনার কি বলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে। সুতরাং সেই জায়গাতে অবজারভেশনগুলি মূলত থাকে ২-৩টা জায়গায়। একটা থাকে হলো যে বাংলাদেশ কতটা ঘনিষ্ঠ হচ্ছে মানে কি বলে? চীনের। চীনের। আ এবং অর্থনৈতিকভাবে যদি ঘনিষ্ঠও হয়, মুশকিলটা থাকে যে ডিফেন্সের ক্ষেত্রে তাদের একটা বড় রকমের কনসার্ন থাকে যে বাংলাদেশ কি খুব বেশি ডিফেন্স ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে কিনা। তো সেটা তাদের একটা কনসার্ন থাকে। এবং আমি মনে করি যে এইটাকে ব্যালেন্স করা খুবই সোজা। এটার জন্য মানে একটু স্ট্র্যাটেজিক থিংকিং করলেই পসিবল। দ্বিতীয় যেটা থাকে যে কিছু ক্ষেত্রে যে টেকনোলজি, এখন আপনি তো দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে এখন টেকনোলজি ইজ দি নিউ অয়েল। সুতরাং এই অয়েলের উপরে কন্ট্রোল কার আছে? সুতরাং স্বাভাবিকভাবেই চীনার টেকনোলজি যত আপনার কাছে আসবে, পার্টিকুলারলি ইনফরমেশন টেকনোলজি বা কমিউনিকেশন টেকনোলজি বা এই ধরনের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, এখানে সার্ভেইলেন্সের একটা কোয়েশ্চেন থাকে, এইখানে ডেটা লিকেজের একটা কোয়েশ্চেন থাকে, বিভিন্ন রকমের কোয়েশ্চেন্সগুলি থাকে। তো সেইটাকে নিয়েও এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে দ্বন্দ্ব আছে। যেটাকে আমরা বলি আস্থার অভাবের জায়গা আছে এবং নিশ্চিতভাবেই এটা প্র্যাগম্যাটিক্যালি বলা যায়। সুতরাং সেই জায়গাতে গিয়ে আপনার আমরা একটু প্রেশারের মধ্যে পড়ব। তবে এগুলি ওভারকাম করার জন্য যেটা আপনাকে আমি বারবার বলছি যে এই পুরোটাই ডিপেন্ড করে হলো আপনি ধরেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এরা কি পড়ছে না? পড়ছে তো। তো তাহলে তারা কিভাবে বিষয়গুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এগুলি আমাদের একটু স্টাডি করা দরকার। এইসব দিকে একটু নজর দেওয়া দরকার। কিন্তু যুক্তরাষ্ট্রের ধরেন একটা বড় কনসার্ন কিন্তু আছে যে নতুন যে মার্কিন অ্যাম্বাসেডর বাংলাদেশে, তিনি মার্কিন সিনেটে নিয়োগের শুনানির সময় বলেছেন যে চীনের ক্ষেত্রে তিনি ঝুঁকিগুলো তুলে ধরবেন বাংলাদেশের কাছে। বাংলাদেশের দায়িত্ব নিয়ে এসেও কিন্তু জানুয়ারি মাসের ৩য় সপ্তাহে তিনি গণমাধ্যমে কথা বলেছেন। মানে চীনের ইস্যুতে ইউএসএর তো একটা বড় কনসার্ন তারা প্রকাশ্যেই এক্সপ্রেস করে। না, আমাদেরকে এই কনসার্নটা বুঝতে হবে যে কনসার্নটা আসলে কোন জায়গাতে কনসার্নটা। তারা কি বলছেন যে চীনের সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না? তারা কিছু বলছেন না। কনসার্নের জায়গাটা তারা সবসময় মনে করে যে তাদের জাতীয় স্বার্থের কিছু জায়গা আছে। যেটা আমি আপনাকে বললাম। ডিফেন্স একটা ইস্যু আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ইস্যু আছে, টেকনোলজি একটা ইস্যু আছে। প্রিসাইজলি তার ন্যাশনাল সিকিউরিটি। তার ন্যাশনাল সিকিউরিটি। এখন যেকোনো দেশেরই ন্যাশনাল সিকিউরিটি সে তুলে ধরবে। সে ভারতও তো তুলে ধরছে। চীনও তুলে ধরে। হয়তো আমরা অত বড়ভাবে রিপোর্টেড করি না। মানে চীনও তারটা তুলে ধরে। থাইল্যান্ড তুলে ধরবে, মায়ানমার তুলে ধরবে। এখন প্রশ্নটা হলো যে আপনি তুলে ধরছেন কিনা? মানে আমার ন্যাশনাল সিকিউরিটি কি আমি আপনি কি প্রায়োরিটি এটা দেই? তুলে ধরছেন কিনা? যে আমার এখন দরকার মায়ানমারের বিরুদ্ধে একটা ডেটারেন্স ক্যাপাসিটি তৈরি করা। আমার এখন দরকার এমন ধরনের টেকনোলজি যেটা ভারতের কাছেও যাবে না, চীনের কাছেও যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও যাবে না। আমার এমন ধরনের অটোমেশন দরকার যেটা ফাস্ট হবে। আমার এরকম ট্রানজিশন দরকার, সাবমেরিন কেবলস দরকার, এনার্জি স্টেবিলিটি দরকার। এই যে ন্যাশনাল সিকিউরিটি আমার যে প্যারামিটারগুলি এইগুলিকে আমি তুলে ধরছি কিনা? আমার যে স্ট্র্যাটেজিক অটোনমি এই যখন আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক রীতিনীতি ভেঙে যাচ্ছে, তখন তো আমার নিজের সিকিউরিটি নিজেকে দিতে হবে। তাই না? আপনি তো গ্রামে গেলেও এখন কমিউনিটি পুলিশ আছে, রাইট? পুলিশ থাকার পরেও তো কমিউনিটি পুলিশ থাকে। তো সুতরাং আপনার তো নিজের ইন্টারনাল ইকোনমি, ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি নিজেকে দিতে হবে। মনে রাখবেন যে ইউক্রেন আর রাশিয়া কিন্তু একসময় একই ছিল এবং তাদের মধ্যে ইন্টার ম্যারেজেস থেকে শুরু করে কালচার, কুলিনারি সবকিছুই মোটামুটি একই। তারপরেও কি হয়েছে? আপনি দেখছেন যে আজকে ইরানের সাথে কি হচ্ছে? ইরানের রিট্যালিয়েশন এ কি হচ্ছে?
তো আপনি এখানে দেখতে হবে যে চীন ভারত সম্পর্ক হিসাব করতে হবে। মায়ানমার দিনের পর দিন অস্থিতিশীল থাকছে, তার কাছ থেকে ইনসার্জেন্স থেকে শুরু করে রেফিউজি এমন কোনো কিছু নাই যেটা আসছে না। ভারতেও ইনসার্জেন্সি চলছে, সেগুলির এফেক্ট তো আমাদের উপরেও এসে পড়তে পারে। সুতরাং আপনার ন্যাশনাল সিকিউরিটি, আপনার প্রকিউরমেন্ট ক্যাপাবিলিটি, আপনার নেসেসিটি, আপনার কি প্রয়োজন সেগুলি আপনাকেই ডিটারমাইন করতে হবে। আমার মনে হয় না যে আমাদের দেশে চিন্তার বেশি। তো তো আমাদের দেশে যেটা মনে হয় যে আমরা যদি একটু প্র্যাগম্যাটিক ভাবে চিন্তা ভাবনা করি, আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনসার্নগুলি আছে সেগুলি খুব বড় রকমের ব্যত্যয় আমাদের পররাষ্ট্রনীতি বা সামরিক নীতি বা নিরাপত্তা নীতিগুলিতে। আবার আপনি ধরেন যে ভারতের একটা বড় কনসার্ন আছে এক্সট্রিমিজম, র্যাডিক্যালাইজেশন বা উগ্রবাদ যেগুলি আছে, সেটাও তো ঠিক। সুতরাং সেটা তো এখন ভারতের যত না প্রবলেম, তার চেয়ে যদি আপনি আপনার ডোমেস্টিক পলিটিক্স থেকেও দেখেন, এটাও কিন্তু বাংলাদেশেরই তো প্রবলেম, রাইট? আমি একটা সবসময় বলি যে পাকিস্তান তার নিজের টেরোরিজমের ভিকটিম এবং ভারত তার নিজের উগ্র প্রোপাগান্ডার ভিকটিম, মানে মিডিয়ার ভিকটিম। আপনি দেখেন যে তার সম্পর্কগুলি, এই যে মিডিয়া যেভাবে রিজিওনাল দেশগুলিকে 24 ঘন্টা দেখাতে থাকে, ন্যারেটিভ তৈরি করে। ন্যারেটিভ তৈরি করে। তো একেকজন একেকটা কারণে ভিকটিম। কিন্তু আপনি নিজের ন্যাশনাল ইন্টারেস্টে, ন্যাশনাল সিকিউরিটিতে কোনটা প্রায়োরিটি, এতে আমি মনে করি না যে, কারণ আমরা তো নিউক্লিয়ারাইজেশনের দিকে যাচ্ছি না। আমরা যাচ্ছি ডেটারেন্স, ডিফেন্সিভ পোশ্চারে এগুলি। তো সেটার সাথে যদি চীনের সাথে আমার সম্পর্ক ভালো হয়, সেটার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হয়, কিংবা পাকিস্তানের সাথে, প্রয়োজনে ভারতের সাথে, কিংবা টার্কির সাথে, ইউকে, যেটাই হোক না কেন, আপনি যেটা বেস্ট সেটা সলিউশন নিবেন। এটার জন্য শুধুমাত্র যে আমরা এক স্টেটমেন্টের জন্য চিন্তা করব যে বাংলাদেশি পলিটিক্যাল পার্টিগুলি বা বাংলাদেশের সিকিউরিটি এক্সপার্টরা কি বলে যাচ্ছেন, তার চেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে আপনার প্র্যাগম্যাটিক ডেটারেন্সের জন্য কি কি দরকার সেটা আপনি করবেন। মিয়ানমারের প্রসঙ্গ এলো। 271 কিলোমিটার বর্ডার মিয়ানমারের সাথে আমার, এবং দশকের পর দশক ধরে মিয়ানমারের ভেতরে যুদ্ধ চলছে। এই মুহূর্তে বাংলাদেশের বর্ডারের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশ, একে তো রোহিঙ্গা সংকট সমাধান হবে কিভাবে? মানে মিয়ানমারের ভেতরে শান্তি না এলে একজন রোহিঙ্গাও কি আসলে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো সম্ভব? না, প্রথম কথা হলো যে আপনি এটা একদম কারেক্ট একটা প্রশ্ন করেছেন যে আগে তো মিয়ানমারকে স্থিতিশীল হতে হবে। এখন মিয়ানমারকে স্থিতিশীল কে করতে পারে? এটা কি আরাকান আর্মি করবে, না তাতমাদাও করবে, না কারা করবেন? আন্তর্জাতিক সম্প্রদায় করবে, না রিজিয়নাল সম্প্রদায় করবে? এটা খুব জটিল। সুতরাং মায়ানমারকে তার নিজস্ব ডিসিশন নিতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে বরাবর অ্যাপ্রোচটা, আগে রিপ্যাট্রিয়েশন, যে কোনো কিছুতে আপনি দেখবেন 24 ঘন্টা রিপ্যাট্রিয়েশন, এটা এন্ড গোল, এটা করতেই হবে। মানে এটা না করলে প্রবলেমটা যেটা হয়ে যাচ্ছে যে আপনার ডোমেস্টিক ইনস্টেবিলিটি বাড়বে, এবং ডোমেস্টিক ইনস্টেবিলিটি একবার হলে পরে আরো বহু দেশ আছে যারা এটাকে পেয়ে বসবে যে আরো এখন মুসলমান পিটিয়ে পাঠাও। সো এই ধরনের একটা অ্যাটিটিউড চলে আসতে পারে, এবং সেটা তো সিমটম আমরা দেখতেই পাই। তো সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদেরকে যেটা কাজ করা দরকার সেটা হলো যে রাখাইনকে স্টেবিলাইজ করা, এবং রাখাইনকে স্টেবিলাইজ করতে গেলে আমার খুব নিশ্চিতভাবে এই মুহূর্তে চীনকে প্রয়োজন হবে, থাইল্যান্ডকে প্রয়োজন হবে, লাও, ক্যাম্বোডিয়া, এই দেশগুলিকে প্রয়োজন হবে, আরও খুব ইম্পর্টেন্টলি ভারতকেও প্রয়োজন হবে। সুতরাং সব কিছু মিলিয়ে আপনাকে মূলত এই জায়গাতে একটা বড় ফোকাস করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে মার্কিন প্রশাসন এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত মিডল ইস্ট, ইউক্রেন, ভেনেজুয়েলা এইসব নিয়ে। সুতরাং সেই জায়গাতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারের ব্যাপারে আগ্রহী হন, সেটা কিছুটা পজিটিভ হলেও সেটা খুব স্বাভাবিকভাবে ভারত, চীন বা মিয়ানমারের জন্য খুব একটা সুখকর হবে না। তো এগুলি বাস্তবতা। তো এই বাস্তবতার আলোকে আপনাকে এখন চিন্তা করতে হবে যে কিভাবে আমরা রাখাইনকে স্টেবিলাইজ করতে পারি। এবং আপনি তো দেখলেন যে মুসলিম বিশ্বের মধ্যেও এখন বিভেদ তৈরি হয়ে গেছে, এটা আরো বেশি বিভেদ তৈরি হয়ে গেছে। সুতরাং সেই জায়গাতে আসলে ওআইসি একটা বড় রকমের ভূমিকা পালন করার চেষ্টা করছিল, সেটাও নিশ্চিতভাবে অনেকটা সময় পর্যন্ত খুব বেশি আগ্রহ পাবো না। স্টেটমেন্ট পাবো, বিচিত্র রকমের আলোচনা পাবো। যদি আপনি বলেন আসলে কি করলেন, অনেকগুলি তো কথা বললেন, চিঠিপত্র লিখলেন, তারপরে কি? সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশের এখন উচিত হবে খুব
প্র্যাগম্যাটিকভাবে মিয়ানমারের সরকার, মিয়ানমারের এথনিক গ্রুপ, মিয়ানমারের সাথে যে নেইবারিং কান্ট্রিগুলি আছে এইগুলির সাথে এনগেজড হওয়া, এবং এইটা মনে রাখা খুবই জরুরি যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স বা এইড যেগুলি আসতো সেগুলিও কমে যাওয়ার খুব সম্ভাবনা আছে। সুতরাং এই হিউম্যান রিসোর্স যে যারা আছেন রোহিঙ্গারা, তাদেরকে আসলে ইকোনমিক ভাবে মোটামুটি এম্পাওয়ার করাটা খুব জরুরি হয়ে গেছে, শুধুমাত্র যে বাংলাদেশের ডোমেস্টিক ইকোনমির জন্য না, বাট ফর দি এক্সটার্নাল ইকোনমি। তাদেরকে প্রোডাক্টিভ করেন, মায়ানমারে গিয়ে যাতে কাজ করতে পারে, চীনে যে কাজ করতে পারে, বিভিন্ন দেশে যে কাজ করতে পারে, সেই জায়গাতে আপনার ডিপ্লোমেসির কিছু কাজ আছে। তবে আমি মনে করি যে যত তাড়াতাড়ি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের এখানে একটা বড় ভূমিকা পালন করে হলো বাংলাদেশের সামরিক বাহিনীরও একটা বড় স্টেক আছে, কারণ তারা তো ফার্স্ট রেসপন্ডার ইন দি কনফ্লিক্ট অ্যান্ড ক্রাইসিস। সুতরাং এখানে সমন্বিতভাবে শুধুমাত্র যে কূটনীতিতে এটা সলিউশন হবে তা না। এটা কিন্তু তৌহিদ হোসেন যখন ইয়ে ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনিও এটা বলেছেন, এবং আমি মনে করি সেটাই আসলে একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন যে আপনার শুধুমাত্র কূটনীতি দিয়ে এটা হবে না। সামরিক বাহিনী বলেন, কূটনীতি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বলেন, চীন বলেন, এবং থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, এই দেশগুলির সাথে আমাদেরকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানে কাজ করতে হবে। একটু শেষ প্রশ্ন করি, এই যে চারিদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, বাংলাদেশেরও কানের গোড়ায় একটা যুদ্ধ মিয়ানমারে, মানে এটা একটু বেশি হয় কিনা আমি জানি না, বাংলাদেশের কি কোনো টেরিটোরিয়াল ঝুঁকি আপনি দেখেন আমি বরাবরই বাংলাদেশের টেরিটোরিয়াল ঝুঁকি দেখি। এখন এটা হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করেন, এটা অনেকগুলি কারণে আমি দেখি। প্রথম কথা হলো যে আমাদের 55 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো একটা বর্ডার কাউন্টার পার্ট যারা রাষ্ট্র নন স্টেট অ্যাক্টর। আপনি দেখেন যে বারবার বিভিন্ন রকমের বাংলাদেশের জিওগ্রাফিক নিয়ে বিভিন্ন রকমের স্টেটমেন্ট বিভিন্ন দেশ থেকে আসে, বিভিন্ন রকমের আমরা স্টেটমেন্ট দেখতে পাই। চিটাগং হিল ট্র্যাক্স বরাবরই অস্থিতিশীল থাকে, এবং চিটাগং হিল ট্র্যাক্সের আশেপাশে যদি দেখেন কতগুলি ইনসার্জেন্ট গ্রুপ আছে, টেররিস্ট গ্রুপ আছে, এক্সট্রিমিস্ট গ্রুপ আছে। খুব স্বাভাবিকভাবে এই জায়গাগুলিতে আপনাকে ধর্মীয় একটা বিষয় দেখতে হবে। বুদ্ধিস্ট ন্যাশনালিজম আছে, হিন্দু ন্যাশনালিজম আছে, ইসলামিক ন্যাশনালিজম আছে। তো এগুলি প্রত্যেকটা মিলিয়ে কিন্তু মানে স্বস্তির কোনো জায়গা নেই। সেই কারণে আমি বরাবরই মনে করি যে বাংলাদেশের কূটনীতিতে যেই পর্যন্ত ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটিকে প্রায়োগিকভাবে না দেখানো হবে, সেটা শুধু রেটরিকই থাকবে। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির ক্ষেত্রে আমি এটা ঠিক যে ইমিডিয়েট কোনো থ্রেটের কনসার্ন দেখি না, বাট নিশ্চিতভাবে যে অনেক অ্যাক্টরই আছেন যারা হয়তোবা আমাদেরকে একটু অন্যভাবে দেখেন। তো সেই জায়গাতে আমাদের সচেতন হওয়া দরকার। সেই জায়গাতে আমাদের যথেষ্ট জাতীয়তাবোধের পরিচয় দেওয়া প্রয়োজন আছে, এবং সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের প্রচুর কাজ করবার আছে। এই জায়গায় রাজনৈতিক দলগুলোর রেসপন্সিবিলিটি কেমন দেখেন? কারণ ন্যাশনাল সিকিউরিটি কিংবা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় অভ্যন্তরীণ বিভাজন না থাকলে বরং ইমপ্লিমেন্টেশন সহজ হয়তো না। যেমন আমি একটা জায়গায় আপনাকে বলতে পারি, আমি সবসময় যেসব দেশ আপনাকে ভালো উদাহরণ দেয় সেগুলি নেবেন। যেমন ভারতের একটা ভালো উদাহরণ হলো বাংলাদেশ, পাকিস্তান, চীন বিষয়ে তাদের কিন্তু অল পার্টি কনসেনসাস থাকে, এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন বিচিত্র রকমের ধ্যান ধারণা। একদিন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দখল করে নিয়ে যাচ্ছে, তো আরেকদিন চীন দখল করে নিয়ে যাচ্ছে, তো আরেকদিন পাকিস্তান এসেই করে ফেলছে, বা ভারত দখল করে নিয়ে গেল ইত্যাদি। এই ধরনের বিচিত্র রকমের চিন্তাভাবনা থাকে। আমি মনে করি, এবং এই কথাটা আমি গত 5টা বছর ধরে বারবার বলে আসছি, যে পলিটিক্যাল কনসেনসাস অন 3 ইস্যুস। ফার্স্ট, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি; সেকেন্ড, ফরেন রিলেশনস; থার্ড, ডোমেস্টিক স্টেবিলিটি। এই 3টাতে যে পর্যন্ত আপনার না আসবে, সেই পর্যন্ত আপনি সবসময় দেখবেন যে বিভিন্ন রকমের পলিটিক্যাল রেসপন্সেস হচ্ছে। আপনার যদি ফরেন পলিসিতে কনসেনসাস না থাকে, তাহলে মুশকিলটা হলো যে আপনি এই যে এখন চিন্তা করছেন যে অমুকে এই পন্থী, তো তমুকে এই পন্থী। আমি তো আপনাকে বললাম যে পন্থী হওয়া এত সোজা না। পন্থী হওয়া খুব ডিফিকাল্ট একটা বিষয়। মানে আপনি যদি বলেন আমি ডানপন্থী হতেও আপনাকে অনেক কিছু করতে হবে। বামপন্থী হতে গেলেও বামপন্থী হতে হবে। এবং আপনি তো দেখেছেন
বাংলাদেশে বামপন্থীদের হুম, অবস্থাটা। হুম। রাইট? সবকিছু মিলিয়ে সে কারণে বলছি যে আপনি যে পর্যন্ত একটা কনসেনসাসে না আসবেন, সেই পর্যন্ত আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল এনগেজমেন্টগুলি বরাবরই দুর্বল থাকবে এবং আমি মনে করি যে এটা মোক্ষম সুযোগ। বিএনপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এসছে। উম আ জামাতে ইসলামী ভালো একটা পজিশনে এসছে। এনসিপির কিছুটা রোল এখন তৈরি হয়েছে। সুতরাং এদের একটা অন্ততপক্ষে কনসেনসাস থাকা উচিত অন ফরেন পলিসি এবং পার্লামেন্টে এটা নিয়ে বিস্তর আলোচনা করা উচিত। ওয়াকআউট না, দুঃখ পাওয়ার কিছু নাই। প্র্যাগমেটিক কোল্ড রিয়ালিটি যেটাকে আমি বলি কোল্ড রিয়ালিটি একদম শীতল বাস্তবতা অনুযায়ী করতে হবে। আমরা সেরকম পার্লামেন্টের বিতর্ক আশা করি। প্রফেসর শাহ আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কথা চিলকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং সামনের দিনে বাংলাদেশের গতিপথ নিয়ে আলাপ করছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহ আলম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা চিলক দেখার জন্য।